Hello everyone and welcome to your English class, and today we are going to discuss single fillers that you might expect in the banking exams. তো আমাদের ব্যাংকিং এক্সামের যে প্যাটার্ন আছে তার মধ্যে সিঙ্গেল ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা ব্ল্যাঙ্ক সহ সেন্টেন্সেস আমরা প্রায় সময় পেয়ে থাকি। ইউ ক্যান এক্সপেক্ট এনিথিং বিটুইন 4 or 5 সেন্টেন্সেস ফর দ্যাট ম্যাটার। কখনো কখনো অল্প আসে, কিন্তু তাও থাকলে দুটো তিনটে থাকবেই আর কি। আর এগুলো বেশ ইজিও হয়, খুব স্কোরিংও হয়। তো ডেফিনেটলি আপনারা এগুলো অ্যাটেম্প করবেন। তো আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সিঙ্গেল ফিলারের বেসিক যে টাইপটা সেটা নিয়ে আলোচনা করব, যেটা প্রিলি এক্সামিনেশন ক্লারিক্যাল লেভেলে প্রাইমারিলি যেগুলো এসে থাকে। আর এছাড়াও সিঙ্গেল ফিলার ছাড়াও, মানে একটা সেন্টেন্সে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক যেটার জন্য 5টা হয়তো আপনাদের অপশন দেওয়া থাকবে, সেখান থেকে একটা পিক আপ করতে হবে। এছাড়াও ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স আসে, যেখানে দুটো ব্ল্যাঙ্ক থাকে এবং সেখানে আনসার অপশনটা জোড়ায় থাকে, মানে টু ওয়ার্ডস এর একটা কম্বিনেশন যেটা আপনাদেরকে চুজ করতে হয়, সেরকম একটা টাইপ আসে। আবার এই সিঙ্গেল ফিলারের মধ্যেও কিছু ভেরিয়েশন আছে, যেমনটা হচ্ছে যে হয়তো একটা মানে ব্ল্যাঙ্ক একটাই থাকলো, কিন্তু তার জন্য দুটো আলাদা ওয়ার্ডই আলাদা আলাদা ভাবে ম্যাচিং হতে পারে। তো সেক্ষেত্রেও আনসার অপশনে আপনারা দেখবেন যে দুখানা আলাদা ওয়ার্ডের একটা মানে পেয়ার থাকবে এবং অ্যাকর্ডিংলি আপনারা সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, আবার অনেক সময় কি থাকে, একটু অন্য ধরনের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন থাকে, যে দুটো আলাদা সেন্টেন্স, অলরাইট, এবং তার মধ্যে এমন একটা ওয়ার্ড চুজ করতে হবে, আনসার অপশন সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ওয়ার্ডেরই থাকবে। তো এমন একটা ওয়ার্ড আপনাদের চুজ করতে হবে যেটা দুটো আলাদা সেন্টেন্স হয়তো দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা সেন্টেন্সেই যেটা ইউজে মানে ইউজ করা যাবে, যেটা অ্যাপ্লিকেবল হবে। তো এরকম বিভিন্ন রকমের ভেরিয়েশন সহ আমরা ইয়েটা পাই, আমাদের এই কোয়েশ্চেন্স গুলো পেয়ে থাকি। তো আজকে আমরা যেটা বললাম যে লেটস বিগিন উইথ দ্য বেসিক টাইপ। ওকে, কোয়েশ্চেনটা কিরকম দেওয়া থাকে, কোয়েশ্চেনটা অবশ্যই সবসময় খুব ভালো করে পড়বেন। কি বলেছে? ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস দেয়ার ইজ আ ব্ল্যাঙ্ক স্পেস। Below each blank space, there are 5 words, out of which one can be used to fill the blank to make the sentence grammatically and contextually correct. তার মানে এই যে বলছে grammatically and contextually correct, তার মানে দুটো জিনিসেরই আপনাদের খেয়াল রাখতে হবে, যেমন চয়েস অফ ওয়ার্ড মানে ভোকাবুলারি যেটা, এবং তার সাথে অবশ্যই গ্রামারটা। ঠিক আছে? Find the most appropriate word that can fit into the blank. তাহলে দিস ইজ দ্য ইউজুয়াল কোয়েশ্চেন যেটা থাকবে। তো প্রথম সেন্টেন্সটায় চলে যাচ্ছি। কি বলেছে এই সেন্টেন্সটায়? there is no stronger binding force than economic muscle, and in the dash of such heft, heft, the center cannot hold. ওকে, সো এই যে কথাটা বলেছে আরেকবার পড়ি। আমি সবসময় বলেছি এরর কারেকশন আসুক কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসুক কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অর এনিথিং এলস ফর দ্যাট ম্যাটার, আপনারা প্রথমে যেই কোয়েশ্চেনের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা একবার অবশ্যই পড়বেন, পুরো ব্যাপারটাকে একটু বোঝার জন্য যে কি নিয়ে ব্যাপারটা আলোচনা করছে। সেকেন্ড টাইম যখন আপনারা পড়বেন তার মধ্যে এরর খুঁজতে হলে এরর খুঁজবেন, ব্ল্যাঙ্ক ফিল করতে হলে করবেন, কিন্তু প্রথমবার পড়তে পড়তে কখনো চেষ্টা করবেন না যে এখানে কি হতে পারে মিলিয়ে দেখি, সেটা কখনো না। তো প্রথমবারে আমরা পড়ি শুধু বোঝার জন্য যে গল্পটা কি আছে ওইটুকু সেন্টেন্সের মধ্যে। তো আরেকবার পড়ছি। বলছে there is no stronger binding force. বাইন্ডিং ফোর্স মানে হচ্ছে একটা, মানে বাইন্ডিং মানে বাইন্ড করা মানে জুড়ে রাখা, ঠিক আছে, এবং সেটার যে ফোর্সটা, যে কোনো অন্য স্ট্রঙ্গার বাইন্ডিং ফোর্স নেই দ্যান ইকোনমিক মাসেল। মাসেল মানে স্ট্রেংথ অথবা পাওয়ার, ঠিক আছে। তার মানে ইকোনমিক পাওয়ারের থেকে স্ট্রঙ্গার কোনো বাইন্ডিং ফোর্স নেই কি ক্ষেত্রে? অ্যান্ড ইন দ্য ড্যাশ অফ সাচ হেফট, অ্যান্ড ইন দ্য ড্যাশ অফ সাচ হেফট, এই হেফট কথাটার মানে হচ্ছে ওজন বা বোঝা, ঠিক আছে। অফ সাচ হেফট দ্য সেন্টার ক্যানট হোল্ড, তো সেন্টার ধরে রাখতে পারবে না। তার মানে আমি কোনো একটা বোঝার কথা বলছি বা সেরকম একটা কোনো কিছুর এমন একটা জিনিসের কথা বলছি যে সেইটার মানে
যদি সেটা না থাকে তাহলে সেন্টার সেই ব্যাপারটা, এই যে বাইন্ডিং ফোর্সের কথা বলছে, সেটা সেন্টার ধরে রাখতে পারবে না। তো আমার এখানে অপশন কি কি আছে দেখুন, ল্যাক আছে, অ্যাবসেন্স আছে, ডার্থ আছে, ফ্রন্ট আছে, ব্যাক আছে। ঠিক আছে, এই যে প্রথম কথাটা যেটা ল্যাক, ল্যাকের মানে হচ্ছে শর্টেজ অর ডেফিসিয়েন্সি, আপনারা বলতে পারেন যে কোনো কিছুর অপূর্ণতা, মানে কোনো কিছু নেই, অভাব। ওকে, তাহলে ল্যাক কথাটার অর্থ আমরা অভাব বলতে পারি। অ্যাবসেন্স যদি বলি, অ্যাবসেন্স মানে হচ্ছে স্কারসিটি, মানে ওই ল্যাক হতেও পারে। ঠিক আছে, আবার ডার্থ কথাটার মানেও হচ্ছে ল্যাক, ঠিক আছে, বা স্কারসিটি বা অভাব। এবারে এই যে ডেফিসিয়েন্সি বলি বা শর্টেজ বলি বা যাই বলি, যেটা এই এই ল্যাক বা ডার্ট দিয়ে বোঝাচ্ছে, স্পেসিফিক্যালি যদি বলি এই দুটোকে আমি বলতে পারি অভাব বা ডেফিসিয়েন্সি বা স্কারসিটি। কিন্তু অ্যাবসেন্স কোথাও সিমিলার হলো, অ্যাবসেন্সের বেসিক মানেটা হচ্ছে অনুপস্থিতি। অনুপস্থিতি তার মানে উপস্থিত না থাকা। তাহলে এখানে কি আমি এমন কিছুর কথা বলছি যেটার মানে ল্যাকের ডেফিসিয়েন্সির কথা বলছে? কেননা এই দুটো দেখুন একই মানে কিন্তু দাঁড়াচ্ছে, নাকি আমি এইটা চুজ করব? এই সেন্টেন্সের কারেক্ট অপশন হবে এইটা, সেন্স, মানে যেটা আমি বললাম অনুপস্থিতি। ওকে, মানে নন এক্সিস্টেন্স বলতে পারেন, অথবা মানে না প্রেজেন্ট থাকা, সেটাও বলতে পারেন। কেন আমি এটা চুজ করলাম, কেন ল্যাক বা শর্টেজ চুজ করলাম না? এর জন্য বিকজ আমি যখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সাপোজ করছি, সেখানে যখন আমি দেখছি যে আমি একই মিনিং এর দুটো ওয়ার্ড পাচ্ছি, তখনই আমার সন্দেহটা হবে যে এইটা বা এইটা যদি যে কোনো একটা আমি এখানে বসাতে পারি, তাহলে কি সেই দুটো হবে নাকি অন্য কিছু হবে, তাই না? যখন এইটার আর এইটার একই মিনিং, এটার মানেও অভাব, এটার মানে অভাব, তার মানে এখানে অভাব বোঝাচ্ছে না, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অনুপস্থিতি। তার মানে এই যে বলছে যে সেইটার অনুপস্থিতিতে, তার মানে এই ইকোনমিক মাসেলের বা ইকোনমিক পাওয়ারের অনুপস্থিতিতে সেন্টার ব্যাপারটাকে ধরে রাখতে পারবে না। তার মানে এখানে অভাব বলছে না, এখানে বলছে অনুপস্থিতি। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটা একটু ডিফারেন্ট ছিল, একটু অন্যরকম ছিল, একটু হয়তো সময় লেগে থাকবে আপনাদের বুঝতে, কিন্তু আপনারা যদি পিও এক্সামস কনসিডার করেন, পিও প্রিলিম লেভেলের কিন্তু এরকম একটা প্রশ্ন আসতেই পারে, কখনো হয়তো ক্লারিক্যালেও আসবে, সবসময় যে খুব ইজি প্রশ্ন আসে তা তো নয়, কিন্তু এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এবং দেখুন, যে কোনো প্রবলেমের একটা সলিউশন আছে, এটা সবসময় মনে রাখবেন, এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন। আমরা যদি এই সেন্টেন্সটাকে টেকনিক্যালি বিচার করি, আমি যেরকম ভাবে আপনাদেরকে বোঝালাম, এই যে বললাম এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা, এই দুটোর একই মিনিং কিন্তু, মানে আমি ল্যাক বলতে যা বোঝাবো, আমি ডার্থ বলতে একই জিনিস বোঝাবো, দুটোর মানেই হচ্ছে অভাব, আর এটার মানে হচ্ছে অনুপস্থিতি। ঠিক আছে, তাহলে আমি সেভাবে বিচার করব যে এখানে কি কোনো কিছুর অভাবকে নিয়ে কথা হচ্ছে নাকি সেটার অনুপস্থিতিতে, যে এইটা থাকলে বাইন্ডিং ফোর্সটা থাকবে আর এটার অ্যাবসেন্সে বাইন্ডিং ফোর্সটা থাকবে না, তাহলে অভাব না, আমি কথাটা বলতে চাইছি অনুপস্থিতিতে, তার জন্য এখানে অ্যাবসেন্স হলো। সেকেন্ডটা আমি চাইবো আপনারা সলভ করুন, এবং এই সেন্টেন্সের মধ্যেও কিন্তু দারুণ একটা হিন্ট আছে, আপনারা যদি সেটা কাজে লাগাতে পারেন। কি বলছে সেন্টেন্সটা? টুডে China's projection of its economic might may momentarily draw satellite states into its dash through its Belt and Road Initiative. আরেকবার পড়ছি, আজকের দিনে, টুডে মানে আজকে বা আজকের দিনে, চায়নাস প্রজেকশন অফ ইটস ইকোনমিক মাইট, মাইট কথাটার মানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে, বা স্ট্রেংথ। ওকে, সো ক্ষমতা যেটাকে আমরা বলি, তো ইকোনমিক মাইট মানে হচ্ছে ইকোনমিক স্ট্রেংথ। তো চায়নাস প্রজেকশন অফ ইটস ইকোনমিক মাইট মানে হচ্ছে চায়না যে শক্তি আর কি আছে বা ক্ষমতা যেটা আছে, ইকোনমিক যে ক্ষমতাটা আছে সেইটার প্রদর্শন, প্রজেকশন মানে প্রদর্শন বা ডেমনস্ট্রেশনও বলতে পারি, মানে প্রজেকশন মানে হচ্ছে কিছু প্রজেক্ট করা। তো সে যে প্রজেক্ট করছে নিজের এই ইকোনমিক স্ট্রেংথটাকে, মে দ্যাট মে মোমেন্টারিলি ড্র, তার মানে সেইটা মোমেন্টারিলি
ড্র করতে পারে, ড্র করা মানে নিজের দিকে আকর্ষণ করা বা টেনে নেওয়া, তাই তো? মে ড্র স্যাটেলাইট স্টেটস। ওকে, স্যাটেলাইট স্টেটস, স্যাটেলাইট মানে কি? উপগ্রহ, তাই তো? তার মানে একটা গ্রহ থাকে, তার সাথে এরকম কিছু স্যাটেলাইট থাকে, তাই না? তার মানে চায়না হচ্ছে একটা বড় প্ল্যানেটের মতন বা একটা বড় ফোর্সের মতন, এবং সে ছোটখাটো যে তার স্যাটেলাইট স্টেট গুলো আছে সেগুলোকে টেনে আনার কথা বলছে, ঠিক আছে? ইনটু ইটস ড্যাশ থ্রু ইটস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তার মানে এই যে একটা ইনিশিয়েটিভ বা উদ্যোগ সে নিচ্ছে, সেটার দ্বারা সে কি করার চেষ্টা করছে? ছোট ছোট যে স্টেট গুলোকে আছে, যার স্যাটেলাইট স্টেট গুলো, সেগুলোকে টেনে আনার চেষ্টা করছে। এবার কোথায় টেনে আনার চেষ্টা করছে? ইনটু ইটস। ইনটু ইটস, এই ইটসটা কি? চায়নাস, ঠিক আছে? আগেও আমরা একটা ইটস পেয়েছি, এখানেও আমরা একটা ইটস পেয়েছি। এই সব ক্ষেত্রে এইগুলো খুব কাজে আসে, প্রোনাউনের ইন্ডিকেশন গুলো। তার মানে কার? চায়নার কোনো কিছুর একটার মধ্যে থ্রু ইটস, আবার ইটস পেলাম, এই সবগুলোই কিন্তু চায়নাকে সিগনিফাই করছে, ঠিক আছে? এবার আমি বলবো যে এইটা কি হবে তাহলে, চায়নার কিসের মধ্যে টেনে আনার চেষ্টা করছে? এরিয়া, লোকালিটি, এফেক্ট, ইনফ্লুয়েন্স নাকি অরবিট? ইয়েস বাঁকুড়া। হ্যাঁ বলুন। অপশন 4 বলছেন? আচ্ছা, আপনি বলছেন অপশন 4, আর কেউ কিছু বলছেন? পূর্ত ভবন, আসানসোল, প্লিজ ট্রাই। আপনাদের যদি অন্য কিছু মনে হয় তো। হ্যাঁ, পূর্ত ভবন থেকে আমি একটা আনসার পাবো। অরবিট হবে। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, পূর্ত ভবন। এবং কেন অরবিট হলো আপনি বুঝে গেছেন তো, আপনি বুঝিয়ে দিন। কারণ এটা স্যাটেলাইটটাকে বলেছে, তো চায়না ভেরি গুড, নিশ্চয়ই অরবিটের মধ্যেই হবে। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। এটা হবে অরবিট, বিকজ স্যাটেলাইট স্টেটের কথা বলেছে, তাই না? স্যাটেলাইটকে কিসের মধ্যে টেনে আনবে? তার অরবিটের মধ্যে। অরবিট মানে আপনারা জানেন, অরবিট মানে কি? অরবিট হচ্ছে একটা কার্ভ পাথ, একটা এরকম কার্ভ পাথ হয়, তাই তো? কার্ভ পাথ হয়, যেটা যেটা এরকম ভাবে কি ঘুরবে, সেইটা দিয়ে, সেই কার্ভ পাথটা দিয়ে একটা সেলেস্টিয়াল অবজেক্ট ঘুরবে, তাই না? একটা সেলেস্টিয়াল অবজেক্ট কিছু একটা ঘুরবে। এবং চায়নার ক্ষেত্রে এই যে এটা ঘুরবে, কাকে টেনে আনার কথা হচ্ছে? স্যাটেলাইট স্টেটকে। মানে এই অরবিটটা মানে কি? অরবিট মানে আপনারা বাংলায় যদি বলে অরবিটের বাংলা কি হয়? কক্ষপথ, তাই তো? তাহলে নিজের কক্ষপথে টানার চেষ্টা করছে। স্যাটেলাইট কথাটা যখন দিয়েছে, তাহলে তার সাথে কিন্তু এই অরবিটের একটা কানেকশন আছে। সবসময় এটা মনে রাখবেন, সেন্টেন্স গুলো একটা কিন্তু হিন্ট প্রোভাইড করে। ওকে, সেন্টেন্স গুলো সবসময় একটা হিন্ট প্রোভাইড করে। তো তার জন্য আপনারা সবসময় সেন্টেন্সটাকে পড়ছেন ঠিকই, কিন্তু তার মধ্যে এই যে এলিমেন্ট গুলো, স্যাটেলাইট কথাটা বলার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? তার অ্যাসোসিয়েট স্টেটস বলতে পারতো, ওকে, তার কি বলবো, দ্য স্টেটস ডিপেন্ডিং অন ইট বলতে পারতো, ইত্যাদি অনেক ভাবে বলতে পারতো। স্যাটেলাইট যখন বলেছে, তাহলে সেটা ডেফিনেটলি একটা সিগনিফিকেন্স আছে। তার কারণে কিন্তু আমরা চুজ করলাম অরবিট কথাটা, ঠিক আছে? চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। কি বলছে? দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর প্র্যাগম্যাটিজম ইন দ্য ড্যাশ অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইটাই হচ্ছে, এই পার্টটা হচ্ছে সব থেকে আসল। There is no substitute for pragmatism in the dash of development as কারুর একজনের নাম দেওয়া আছে, I am not reading it. It doesn't matter, মানে কেউ একজন said, some person said, it doesn't matter if the cat is black or white so long as it catches mice. তার মানে যিনি বলছেন তিনি বলছেন যে ম্যাটার করে না এটা যে বেড়ালটা কালো কিংবা সাদা, এটা ম্যাটার করে যে সে ইঁদুর ধরতে পারবে কিনা। তার মানে একটা বেড়ালকে যদি আনা হয়, অনেকে বেড়াল পোষেন কেন? বাড়িতে হয়তো প্রচুর ইঁদুর হয়েছে, যাতে ইঁদুরগুলোকে ধরতে পারে, সেই কারণে বেড়ালটা আনা, নিয়ে আসা বা পোষা। ওকে, তাহলে কালো বেড়াল হোক কি সাদা বেড়াল হোক, অ্যাজ লং অ্যাজ ইট ক্যান ক্যাচ মাইস, ইট ইজ ডুইং ইটস ফাংশন প্রপারলি। কিন্তু প্রথম পার্টটায় কিন্তু আগের একটা খুব জরুরি
যে জিনিসটা সেটা চলে এসছে। তাহলে এখানে কি হবে, আমরা যে কথাটা দেখছি তার মধ্যে কি আছে, বলছে there is no substitute। সাবস্টিটিউট মানে একটা অল্টারনেটিভ বলতে পারি, ঠিক আছে। সাবস্টিটিউট ইজ অ্যান অল্টারনেটিভ ফর প্র্যাগম্যাটিজম। এই প্র্যাগম্যাটিজম মানেটা কি? প্র্যাগম্যাটিজম মানে হচ্ছে বাস্তববাদ। আমরা বাংলায় বলি না, প্র্যাগম্যাটিজম মানে হচ্ছে বাস্তববাদ, ঠিক আছে। বাস্তববাদ মানে হচ্ছে কোনো একটা ইস্যুকে আপনি যদি খুব সেন্সিবলি অথবা খুব রিজনেবলি বা খুব লজিক্যালি ডিল করেন, ঠিক আছে, কোনো প্রবলেমের সাথে বা কোনো সমস্যা আছে বা কোনো একটা ইস্যু আছে, সেটাকে যদি আপনি খুব প্র্যাকটিক্যালি, খুব রিজনেবলি, খুব লজিক্যালি সেটার সাথে ডিল করেন, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলবো প্র্যাগম্যাটিজম। ওকে, মানে লজিক্যাল ওয়ে অর আ রিজনেবল ওয়ে অফ ডুইং থিংস বলা যেতে পারে। দ্যাট ইজ হোয়াট প্র্যাগম্যাটিজম। তার মানে বলছে যে প্র্যাগম্যাটিজমের কোনো অল্টারনেটিভ নেই, কোনো সাবস্টিটিউট নেই। কিসের ক্ষেত্রে? ইন ড্যাশ অফ ডেভেলপমেন্ট। এবার এই ড্যাশ অফ ডেভেলপমেন্টটা কি হয়, মানে ডেভেলপমেন্টের কিসের ক্ষেত্রে বাস্তববাদের কোনো ব্যতিক্রম নেই, ঠিক আছে। বাংলায় যদি বলি, ডেভেলপমেন্টের কিসের ক্ষেত্রে বাস্তববাদের কোনো ব্যতিক্রম নেই, তাহলে এই ডেভেলপমেন্টের কি সেই জিনিসটাই আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। অপশন আছে রেজিম, তো পারসুট, ওয়েক আর অ্যাচিভমেন্ট। কি হবে এবার? শিলিগুড়ি থেকে কেউ উত্তর দেবেন? শিলিগুড়ি, ক্যান আই হ্যাভ অ্যান আনসার ফ্রম ইউ? অর আসানসোল? হ্যাঁ, বাঁকুড়ার থেকে উত্তর পাবো। Yes, pursuit, absolutely correct. Pursuit, very good. Pursuit এর মানে কি? Pursuit এর মানে হচ্ছে the action of pursuing someone বা something বলা যেতে পারে। তার মানে chasing or tracking, ঠিক আছে। Pursuit মানে হচ্ছে chasing, মানে আমি যখন কোনো কিছুকে একটাকে চেজ করি, মানে ধাওয়া করি, বা কোনো কিছু একটা পাওয়ার আশায় সেটার পেছন পেছন যাই, দ্যাট ইজ আ পারসুট, ঠিক আছে। সো পারসুট কথাটা মানে হচ্ছে ট্র্যাকিং বা চেজিং, ওকে। তার মানে ডেভেলপমেন্ট পাওয়ার যে চেষ্টা বা ডেভেলপমেন্ট পাওয়ার যে আকাঙ্ক্ষায় তারকে ধাওয়া করা হচ্ছে বা পারসুট অফ ডেভেলপমেন্ট, সেটা নিয়ে এখানে কথা হয়েছে। আর অন্য কোনোটা কেন হবে না? এখানে রেজিম বলে একটা কথা আছে, ঠিক আছে। রেজিম কথাটার মানে দু রকম হতে পারে। দেখুন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাও। আমি গো আর ওয়েকটা বাদ দিয়ে দিলাম, এগুলো কোনো মানে কনসিডারেশনেই নেব না। রেজিম, অ্যাচিভমেন্ট আর পারসুট যদি ধরি, অ্যাচিভমেন্ট মানে তো সাকসেস, ঠিক আছে। তাহলে সাকসেস অফ ডেভেলপমেন্ট বলে তো কিছু না, তাই না? তাহলে এটা হলো না। রেজিম অফ ডেভেলপমেন্ট কেন বলবো না? বিকজ রেজিম কথাটার মানে দু রকম হতে পারে, মানে নাউন হিসেবেই তার দুটো আলাদা মানে আছে। একটা হচ্ছে রেজিম মানে হচ্ছে যদি কোনো একটা কান্ট্রিতে মানে খুব স্ট্রিক্ট কি বলবো রুল বা অথরিটেরিয়ান একটা গভর্নমেন্ট থাকে, তাহলে তাদের রেজিম বলা যায়, ঠিক আছে। যে তাদের এখন রুল আছে, মানে কারেন্টলি যারা রুল করছে, এবং সেটা যদি একটা স্ট্রিক্ট রুল হয়ে থাকে তাহলে সেটাকে রেজিম বলা, ঠিক আছে। আরেকটা রেজিমের মানে হচ্ছে, তার মানে সেই রেজিমটাকে আমরা বাংলায় শাসন বলতে পারি, ঠিক আছে। আবার আরেকটা হয়, সেটা হচ্ছে আপনার ভয়েসটা না আপ ডাউন করছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ভয়েসটা শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছেন? এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তার মানে যেটা বললাম আরেকবার বলে দিই, রেজিম কথাটার মানে হচ্ছে নাউন হিসেবে দুটো আলাদা মানে আছে। একটা হচ্ছে যে আমরা যখন দেখি যে যে কোনো একটা কান্ট্রির রুলিং গভর্নমেন্ট, এবং সেটা যদি খুব স্ট্রিক্ট গভর্নমেন্ট হয়, ঠিক আছে, মানে খুবই অথরিটেরিয়ান টাইপ অফ আ গভর্নমেন্ট যদি হয়, তাহলে সেইটাকে আমরা রেজিম বলতে পারি। তার মানে বাংলায় রাফলি সেটাকে ট্রান্সলেট করলে শাসন বলতে পারবো। এবং আমি যদি বলি যে শাসন ব্যবস্থা, সেটাও আমি রেজিম বলতে পারি, যেটা কিন্তু শুধু ওই গভর্নেন্সের ওপরে না,
যেটা অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তার মানে ধরুন একটা কোম্পানি বা ইনস্টিটিউশন, ঠিক আছে, অথবা একটা ইকোনমি, যেই একটা স্ট্রিক্ট একদম বাঁধা ধরা রুল বা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলে, সেই ব্যাপারটাকেও রেজিম বলা যায়, যেটা হচ্ছে মানে হচ্ছে শাসন ব্যবস্থা। কিন্তু এখানে শাসন বা শাসন ব্যবস্থার কথা নিয়ে আমরা বলছি না, রাদার আমরা বলছি যে ডেভেলপমেন্টের পেছনে ধাওয়া করা বা ডেভেলপমেন্টটা পাওয়ার যে তাগিদ ইত্যাদি, সেটা বেস্ট বোঝাবে পারসুট কথাটা। তারপরে নাম্বার 4 কি আছে, টুডে দেয়ার ইজ far more collaboration between countries of the south and the north than dash themselves. এটা কিন্তু খুব ইজি। আরেকবার পড়ছি, এখনকার দিনে এখন এই যে বলছে যে there is far more collaboration, collaboration মানে একত্রিত হয়ে একসাথে কোনো কাজ করার উদ্যোগ নেওয়ার যে ব্যাপারটা, দ্যাট ইজ a collaboration between countries of the south and the north। তার মানে পৃথিবীর হয়তো কোনো একটা পার্টের সাউথের দিকের এবং নর্থের দিকের কান্ট্রিজ এর মধ্যে তার কথা বলা হচ্ছে, যে এই দুটো প্রান্তের কান্ট্রিজ এর মধ্যে অনেক বেশি কোলাবোরেশন হচ্ছে দ্যান ড্যাশ দেমসেলভস। কি হবে এটা? দিস ইজ ভেরি ইজি। ইয়েস বাঁকুড়া? themselves. দেন কোনটা বলছেন, কত নম্বর? 4% option 2. আপনি বলছেন অপশন 2। আচ্ছা, আর কেউ বলছে পূর্ত ভবন? ইয়েস। হ্যাঁ আসানসোল, হ্যাঁ বলুন। ওটা উইদিন হবে। Yes. পূর্ত ভবন বলেছে অপশন 4 আর আসানসোল কত নম্বর বলছেন? অপশন 4 বলছেন, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা হবে অপশন 4, উইদিন দেমসেলভস। ঠিক আছে, উইদিন দেমসেলভস তার মানে নিজেদের মধ্যে। তার মানে কান্ট্রিগুলোর এই যে ইন্টারনাল কোলাবোরেশন, মানে নিজেদের মধ্যে বা নিজেদের ইন্টারনাল কোলাবোরেশন চোখে পড়ে না, কিন্তু একটা কান্ট্রির অন্য মানে আউটসাইডার মধ্যে কোলাবোরেশন হচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে কোলাবোরেশনটা হচ্ছে না। ঠিক আছে, তাই হবে এখানে উইদিন দেমসেলভস। ওকে, নাম্বার 5, গেনিং অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা আপনারা এন্ট্রি বলতে পারেন, মানে কোনো একটা জায়গাতে দাখিল হওয়া বা মানে কোনো জায়গাতে এন্ট্রি পাওয়া। ঠিক আছে, এবং অ্যাডমিটেন্স মানে কোথায় অ্যাডমিশন লাগে। আমরা অনেক জায়গায় যাই যেগুলো পাবলিক প্লেসে, সেখানে অ্যাডমিটেন্সের ব্যাপার নেই, কিন্তু অ্যাডমিটেন্স কথাটা যখন বলেছে তখন বুঝতে হবে যে কোনো এমন একটা জায়গায় যেখানে অ্যাডমিট হওয়ার জন্য কিছু মানে বিধি নিষেধ মেনে তারপরে ঢুকতে হয়, অথবা কোনো একটা কোনো হয়তো পরীক্ষা ইত্যাদি পাশ করে ঢোকা, অথবা কোনো একটা পাস ইত্যাদি দেখিয়ে কোথাও এন্ট্রি পাওয়া। ঠিক আছে, তাহলে অ্যাডমিটেন্স মানে হচ্ছে এন্ট্রি, খুব সাধারণভাবে যদি ভাবি। গেনিং অ্যাডমিটেন্স তার মানে অ্যাডমিটেন্স গেইন করা বা পাওয়া বা উপার্জন করা। টু দ্য লিগ অফ বিগ পাওয়ার্স, টু দ্য লিগ অফ বিগ পাওয়ার্স ওয়াজ, হি সেড, like dash with a crowd to get into an unreserved railway compartment। তার মানে কেউ একজন বলছেন যে এই যে লিগ অফ বিগ পাওয়ার্স কথাটা বলেছে, লিগ মানে হচ্ছে একটা ইউনিয়ন অফ পিপল হতে পারে, ইউনিয়ন অফ কান্ট্রিজ হতে পারে। ঠিক আছে, তো এইখানে যেমন লিগ বলেছে, লিগটা কাদের লিগ? পাওয়ারফুল মানে বিগ পাওয়ার্স এর লিগ। ঠিক আছে, বিগ পাওয়ার্স মানে এখানে কান্ট্রিজ কথাই হয়তো বলছে, কান্ট্রিজ এর কথাই হয়তো বলছে, যে তাদের যে দলটা আছে সেই দলে এন্ট্রি পাওয়াটা বা অ্যাডমিটেন্স পাওয়াটা কিসের সামিল, কোন জিনিসটার সামিল? সেটা হচ্ছে একটা আনরিজার্ভড রেলওয়ে কম্পার্টমেন্টে ক্রাউডের মধ্যে ঢোকার যে প্রসেসটা, সেটার সাথে অনেকটা সিমিলার। তার মানে বেশ কষ্ট করে ঝামেলা পুড়িয়ে তারপরে পাওয়া, মানে আনরিজার্ভড রেলওয়ে কম্পার্টমেন্ট। তার মানে বুঝতেই পাচ্ছেন সেখানে যদি গিয়ে উঠতে হয়, তার মানে তার আগে অনেক ঝামেলা ঝঞ্ঝাট
পেরিয়ে তারপরে হয়তো সেটা করা গেছে। তাহলে এই যে বলছে লাইক ড্যাশ উইথ আ ক্রাউড, তো ক্রাউডের সাথে আমরা কি করি যখন ভিড় হয় এবং ভিড়ের মধ্যে দিয়ে উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার ওয়ে থ্রু দ্যাট ক্রাউড, তখন আমরা কি করি ভিড়ের মধ্যে গিয়ে যেতে গিয়ে? এখানে অপশন কি কি আছে? রেজিস্টিং, ঠিক আছে, আছে জসলিং, টকিং, ফলোইং অর কম্পিটিং। কি হতে পারে, কি মনে হচ্ছে? শিলিগুড়ি Jostling. অপশন? Option 2. Jostling. ইয়েস, ভেরি গুড, জসলিং। জসলিং এর যদি মানে বাংলা বলি তাহলে হচ্ছে ধাক্কা দেওয়া বা ধাক্কা ধাক্কি যেটা হয় ভিড়ের মধ্যে, ঠিক আছে, দ্যাট ইজ জসলিং। তার মানে কেউ একে ঠেলছে, ও একটু ঠেলে দিল, মানে এরকম আর কি, মানে কোঅর্ডিনেটেড বা কোরিওগ্রাফ না, বাট ইমপ্রম্পটু যেটা হয়, কেউ আমাকে ধাক্কা দিলে অবভিয়াসলি আমি হয়তো কারুর কে গিয়ে ধাক্কা দিয়ে ফেললাম আর কি, ইনভলেন্টারিলিও হয় কিছুটা, বাট ওইটা ধাক্কা দেওয়া। ওকে, তার মানে পুশ অর বাম্প against পিপল অর সামওয়ান রাফলি, মানে যেটা ভিড়ের মধ্যে হতে দেখা যায়, তাহলে এখানে হবে জসলিং কথাটা। আর প্রথমে যেটা ছিল রেজিস্টিং, রেজিস্টিং মানে তো সিম্পলি বাধা দেওয়া, তাই না, বা টু অপোজ সামথিং টু হ্যাপেন, রাইট? তাহলে রেজিস্টিং হবে না, রাদার এটা ধাক্কা দেওয়াটা হবে, তাহলে এটা হবে জসলিং। তার মানে ধাক্কা টাক্কা দিয়ে দিয়ে যেখানে আমি ফাইনালি এন্ট্রি পেলাম, সেরকম একটা কষ্টসাধ্য কাজের মতন এরকম লিগ অফ বিগ পাওয়ার্স এর এন্ট্রি পাওয়াটাও একই রকমের। ওকে, তারপরে নাম্বার 6 কি হবে? Put the recent dash of people from cities to villages have increased the risk. এই সেন্টেন্সটা পড়েই প্রথমেই যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে যে গত বছর 2020-তে যখন প্রথম কোভিড হিট করলো, তখন আপনারা সবাই দেখেছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা যারা ছিলেন তারা নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন, এবং সেই প্রসেসটা খুবই কষ্টসাধ্য ছিল। সেটা একটা মানে মানে খুবই বেদনাদায়ক অনেক সিচুয়েশন সেটার কারণে ঘটেছে, যে তারা খুবই স্ট্রাগল করে মানে আলটিমেটলি নিজেদের বাড়িতে কেউ কেউ ফিরতে পেরেছেন, ফিরতে পারেননি। তো এই যে শহরে যারা কাজ করতে গেছিলেন তারা সবাই নিজেদের বাড়িতে নিজেদের গ্রামে ফেরার চেষ্টা করছেন, এবং সেই একটা সিনারিও মাথায় রেখেই কিন্তু এরকম একটা সেন্টেন্স দিয়েছে। এবং সময়টা কি সময় ছিল? কোভিড পরিস্থিতি, তার মধ্যে মানে ইন দ্য মিডল অফ কোভিড ক্রাইসিস। তো এই যে এত মানুষের গ্রামে ফেরার যে উদ্যোগটা, সেইটা কি তাহলে কোভিড এর রিস্কটা বাড়িয়ে দিয়েছিল? সেটা নিয়ে এই সেন্টেন্সটা। ইয়েস আসানসোল, উত্তর কি হবে? Option 3. অপশন 3. সি, 3। আচ্ছা, আসানসোল বলছে ডেঞ্জার। আচ্ছা, বাকিরা কি বলছেন? পূর্ত ভবন, শিলিগুড়ি, আপনাদের থেকে একটা উত্তর চাই এবার। Option 4, Exodus. আচ্ছা, পূর্ত ভবন বলছে অপশন 4 এক্সোডাস। আর শিলিগুড়ি কি বলছেন? আপনাদের মাইকটা আনমিউট করে নিন। আচ্ছা, আমাকে আপনারা ইন্ডিকেশন দিন, 1 2 3 না 4? শিলিগুড়ি 1 2 3 না 4, কোনটা হবে? একটু নিচের দিকে। 3 বলছেন, 3 1 2 3, তাই তো? 3 বলছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনারাও বলছেন 3, বাঁকুড়াও বলেছেন 3, এবং মালদা না পূর্ত ভবন, তা তো হ্যাঁ পূর্ত ভবন থেকে আমাকে বলেছেন এক্সোডাস। উত্তরটা হবে এক্সোডাস। কেন হবে এক্সোডাস? এটা কিন্তু খুব দারুণ একটা ওয়ার্ড। এক্সোডাস মানে হচ্ছে মাস ডিপার্চার অফ পিপল। আমি যদি মানেটা বলি তাহলে এক্সোডাসের মানেটা হচ্ছে মাস ডিপার্চার অফ পিপল। এটা একটা নাউন,
ঠিক আছে, এটা একটা নাউন, অবশ্যই এটা একটা নাউন। এবং বাংলায় যদি বলি তাহলে এটাকে কি বলতে পারি, বাংলায় প্রস্থান বলতে পারি। ঠিক আছে, বাংলায় এটাকে প্রস্থান বলতে পারি। ওকে, এক্সোডাসের মানে হচ্ছে প্রস্থান, তার মানে অনেক মানুষ যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যান সেটাকে একটা এক্সোডাস বলা যেতে পারে। ঠিক আছে, মানে অনেকে একসাথে কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে, সেইটাকে আমরা এক্সোডাস বলবো। আর এখানে বলছে এই যে could the recent exodus of people from cities to villages have increased the risk? ওকে, তাহলে হবে এক্সোডাসটা।